ভোটার হলেন ব্যারিস্টার জাইমা রহমান। এদিকে বিদ্রোহী কবির সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা। জানাবো যে কারণে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন, এবং সর্বশেষ জানাবো সীমান্ত দিয়ে ১৪ ভারতীয়কে বাংলাদেশে পুশিং করল বিএসএফ। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। ভোটার হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। ভোটার নিবন্ধন কাজ সম্পন্ন করতে মা ডাক্তার জোবাইদা রহমানের সঙ্গে দুপুর ১২টা ২৬ নির্বাচন প্রশিক্ষণ ভবনে প্রবেশ করেন ব্যারিস্টার জাইমা রহমান। সেখান থেকে তারা কার্যক্রম শেষ করে ১২টা ৪৫ বের হয়ে যান বলে ইসি সূত্র জানিয়েছে। এর আগে গত ২৩ জুন জাতীয় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন জোবাইদা রহমান। তখন তার ভোটার নিবন্ধন সম্পন্ন হয়, তিনি স্মার্ট জাতীয় পরিচয়পত্রও পেয়েছেন। এদিকে এনআইডি মহাপরিচালক এস এম হুমায়ুন কবির সাংবাদিকদের জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এনআইডি পাওয়ার জন্য অনলাইনে আবেদন করেছেন। ভোটার নিবন্ধন সম্পন্ন করার ২৪ ঘন্টার মধ্যে তিনি এনআইডি পাবেন। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে গত ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে সপরিবারে বাংলাদেশে ফেরেন তারেক রহমান। বিদ্রোহী কবির সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বেলা ১৫:১১টায় গুলশানের বাসা থেকে বের হন তিনি। এরপর বেলা ১১টা ১৫ তিনি সেখানে পৌঁছান। তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে পৌঁছে প্রথমে শহীদ শরীফ ওসমান হাদির কবরে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি পাশেই অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি উভয় মরহুমের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে টিএসসিতে অবস্থান নেয় ঢাবির শাখা ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান করছেন। এ সময় তাদের আমার ভাই কবরে, খুনি কেন বাইরে, খুনিরা বাইরে ঘোরে, ইন্টারিম কি করে সহ নানা স্লোগান দেন। যে কারণে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন। জাতীয় সংসদ ভবন এলাকার ভিতরে অবস্থিত স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবনকে একীভূত করে পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন বানানোর যে প্রাথমিক উদ্যোগ নেওয়া হয়েছিল, সেখান থেকে সরে এসেছেন অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারকরা। দেশের নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে সে সিদ্ধান্ত নেওয়ার ভার পরবর্তী নির্বাচিত সরকারের উপর ছেড়ে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকার। খোঁজ নিয়ে জানা গেছে, মূলত ভবিষ্যৎ সরকার প্রধানের নিরাপত্তার বিষয়টি আমলে নিয়েই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। এক্ষেত্রে নতুন বাসভবনের সন্ধানও চলছে। জানা গেছে, ৭ জুলাই নতুন প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারণের বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়, যার নেতৃত্বে রয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম, স্থাপত্য অধিদপ্তর, সংসদ সচিবালয় এবং এসএসএফ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা এই কমিটিতে আছেন। নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে তা নিয়ে ওই কমিটির সদস্যরা কয়েক দফা বৈঠক করেছেন। প্রথমে জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থিত স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেপ্টেম্বরে কমিটির সদস্যরা ভবন দুটি পরিদর্শন করেছেন। সূত্র জানায়, বাসভবন দুটি একীভূত করে প্রধানমন্ত্রীর বাসভবন করতে সংস্কার কাজে কেমন খরচ হতে পারে তা নিয়েও বৈঠকে আলোচনা হয়। পরিদর্শন কমিটির সদস্যদের মতে, এখন বাড়ি দুটি যে অবস্থায় আছে তাতে সংস্কারের জন্য অনেক বেশি টাকা প্রয়োজন হবে না। দুটি ভবনের মধ্যে সংযোগ ও নিরাপত্তা নিশ্চিত করা সংক্রান্ত কিছু কাজ করতে হবে, এর জন্য বেশি সময়ও লাগবে না। আলাদা দুটি ভবনের মধ্যে সহজ যাতায়াতের জন্য একটি ২ স্তর বিশিষ্ট করিডোর নির্মাণ, একই সঙ্গে এ১ ও এ২ বাসা দুটিও পরবর্তী প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তির কার্যালয় হিসেবে ব্যবহার করারও পরিকল্পনা ছিল। কিন্তু নিরাপত্তা সহ বাস্তবতা বিবেচনায় নিয়ে তারা জাতীয় সংসদ ভবন এলাকায় প্রধানমন্ত্রীর বাসভবন নির্মাণের উদ্যোগ থেকে শেষ পর্যন্ত সরে আসে। সংশ্লিষ্টরা বলছেন, স্পিকার ও ডেপুটি স্পিকারের বাড়ি দুটিকে একীভূত করে প্রধানমন্ত্রীর বাসভবনের জন্য নির্ধারণ করা হলে নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার কোথায় থাকবেন তা নিয়েও ভাবতে হবে। স্পিকার ও ডেপুটি স্পিকারের জন্য নতুন বাসভবন খুঁজতে হবে। এর বাইরে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত বাড়িতে তিনি থাকলেই শুধু হবে না, তার দপ্তর সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ও নিরাপত্তায় নিয়োজিতরা কোথায় থাকবেন সে প্রশ্ন ওঠে। তাদের জন্য নতুন করে বাড়ি বানাতে হবে। সংসদ ভবন এলাকায় প্রধানমন্ত্রীর জন্য বাসভবন ও তার দপ্তর সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ও নিরাপত্তায় নিয়োজিতদের জন্য বাড়ি তৈরি করা হলে বিখ্যাত স্থপতি লুই আই কানের নকশার লঙ্ঘন হবে।
সীমান্ত দিয়ে ১৪ ভারতীয়কে বাংলাদেশে পুশিং করল বিএসএফ। চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা নিমতলা সীমান্ত এলাকা দিয়ে রাতের আধারে ১৪ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশিং করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার রাতে দর্শনা বাস স্ট্যান্ডে তাদের অবস্থানের খবর স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার রাতে নদিয়া জেলার গেদে সীমান্তের কাঁটাতারের বেড়ার গেট খুলে তাদের জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়া হয়। পুশিং হওয়া ব্যক্তিরা সীমান্ত এলাকা থেকে প্রায় ৪ কিলোমিটার পায়ে হেঁটে বিভিন্ন স্থানে আশ্রয়ের খোঁজে ঘোরাফেরা করেন। বাংলাদেশে তাদের কোনো পরিচিত ঠিকানা বা পৈতৃক বাড়ির অবস্থান জানা না থাকায় তারা কোথায় আশ্রয় না পেয়ে দর্শনা বাস স্ট্যান্ডে এসে অস্থায়ীভাবে একটি তাঁবু টাঙিয়ে রাত কাটান। পুশিং হওয়া এই ১৪ জন একই পরিবারের সদস্য। তারা সবাই হিন্দি ভাষাভাষী। তারা জানান তারা মুসলিম এবং ভারতের উড়িষ্যা রাজ্যের নাগরিক। উড়িষ্যায় তাদের নিজস্ব বাড়িঘর রয়েছে, তবে ভারতীয় পুলিশ তাদের বাংলাদেশি অপবাদ দিয়ে আটক করে জেলে পাঠায়। এ সময় তাদের আধার কার্ড ও রেশন কার্ড কেড়ে নেওয়া হয়। পরে তারা উড়িষ্যার একটি কারাগারে ১ মাস ৫ দিন বন্দী ছিলেন। সেখান থেকে ২ দিন আগে তাদের কলকাতায় নিয়ে আসা হয় এবং পরবর্তীতে নদিয়া জেলার গেদে সীমান্ত দিয়ে মধ্যরাতের পর বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। শুক্রবার রাতে দর্শনা বাস স্ট্যান্ডে তাদের অবস্থানের খবর ছড়িয়ে পড়লে চুয়াডাঙ্গা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তানভীর অনিক সহ নেতৃবৃন্দ মানবিক সহানুভূতি নিয়ে এগিয়ে আসেন। রাত আনুমানিক ১০টায় তারা শীতবস্ত্র ও খাবার দিয়ে সহযোগিতা করেন এবং একটি দোকানের সামনে তাদের অবস্থান করতে সহায়তা করেন। এ খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ওই ১৪ জনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। দর্শনা থানার ওসি মেহেদী হাসান বলেন, পুশিং হওয়া ব্যক্তিদের অনেকেই অসুস্থ। তাদের প্রথমে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসা শেষে জেলা প্রশাসক ও ইউনিয়নের সঙ্গে পরামর্শ করে পরবর্তী আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।